ঈদযাত্রার শেষ দিনে পথে পথে দুর্ভোগ। চন্দ্রা নবীনগর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট, পাটুরিয়ায় গাড়ির সারি, কাদাগাদিতে ট্রেনের স্বস্তি উধাও, লঞ্চেও ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি ক্রেতার। কোরবানির আগের দিন রাজধানীতে গরুর সংকট, চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী। ঈদের জামাত ঘিরে নিরাপত্তা জোরদার, কোনো ঝুঁকি নেই জানালেন ডিএমপি কমিশনার। ধারালো বস্তু বহন না করার অনুরোধ, অপ্রীতিকর কিছু হলে থানায় অভিযোগের আহ্বান উপদেষ্টা। আজ শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ হাজিদের। সৌদি সহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন, দেশের বিভিন্ন স্থানেও ঈদের নামাজ আদায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। ঈদের আগের দিন বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। মহাসড়কে তীব্র যানজটে নাকাল যাত্রীরা সময়মতো ফিরতে না পেরে দেরি করে ঢাকা ছাড়ছে বাস। এতে বিপাকে পড়েছেন ঘরমুখী মানুষ। ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, চন্দ্রা নবীনগর মহাসড়কে তৈরি হয়েছে যানজট। এর মধ্যে গাজীপুরে দেখা দিয়েছে পরিবহন সংকট। রাজধানীর গাবতলী থেকেও কাঙ্ক্ষিত গন্তব্যের বাস পাচ্ছেন না যাত্রীরা। আগে টিকিট কেটে রাখার পরও যাত্রা বাতিল হয়েছে অনেকের। এদিকে ভোর থেকে সকাল 10টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়, পরে চাপ কমে আসে। অন্যদিকে ট্রেনে রয়েছে প্রচণ্ড ভিড়। টিকিট থাকলেও অনেকে আসন পাননি। জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়ছেন অনেকে। ঈদযাত্রার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রয় আছেন সহকর্মী মেহেদি হাসান, গাবতলী বাস টার্মিনালে আছেন তোহা খান তামিম, বিমানবন্দর রেল স্টেশনে আছেন রাইদুল ইসলাম শুভ। প্রথমেই যাচ্ছি মেহেদির কাছে। কিছুটা বেড়েছে এখন বলা চলে, কেননা এই চন্দ্রার এই অংশের আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যানবাহনের আসলে দীর্ঘক্ষণ যাবত এখানে আটকে ছিল, তবে এখন কিন্তু সেই জটলা নেই। ধীরে ধীরে কিন্তু পরিবহনগুলো এগিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত যেটা আসলে দেখা যাচ্ছে যে পরিবহনের গতি থাকলেও কিন্তু পরিবহন সংকটের যে অভিযোগ ছিল আসলে সাধারণ মানুষের, সেটি কিন্তু ক্রমেই কিন্তু আসলে কমতে শুরু করেছে। কেননা আমরা দেখেছি যে বিশেষ করে যে উত্তরবঙ্গের যে পরিবহনগুলো গিয়েছে, সেই পরিবহন কিন্তু এরই মধ্যে ঢাকায় প্রবেশ করেছে। তারা আবারও কিন্তু সেই পথ ধরে কিন্তু আবার চলাচল শুরু করেছে। সুতরাং সেই পরিবহন চলাচল করাতেই কিন্তু এই মুহূর্তে আবারও আসলে সাধারণ মানুষ যারা এখানে অপেক্ষমান ছিলেন, তারা আসলে কিন্তু গন্তব্যে রওনা দিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, গতকাল আসলে যেই পরিবহনগুলো আসলে গিয়েছিল, সেই পরিবহনগুলো কিন্তু রাতে সকালে কিন্তু ফিরে আসার কথা ছিল, তবে সকালে ফিরে আসতে পারেনি। তার কারণ হচ্ছে এই মহাসড়কের একটি অংশে আটকে, আমরা যতদূর জানতে পেরেছি, পুলিশ কিন্তু পুরো লেন জুড়ে, অর্থাৎ 8 লেন জুড়েই কিন্তু ঢাকা থেকে গাড়ি বের করেছে। অর্থাৎ ঢাকার বাইরের যে গাড়িগুলো ছিল, সেগুলো কিন্তু ঢাকায় প্রবেশ করতে পারেনি, যার ফলে তীব্র গাড়ি সংকটের দেখা দিয়েছে, যেটি কিন্তু গতকাল থেকেও ছিল। আমরা যারা এখানে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে যেমনটা বলেছেন যে আসলে অনেকেই গতকাল থেকেই এখানে অপেক্ষায় রয়েছেন। আজকে যারা এখানে নতুন করে আবার এসেছেন, তারা গতকাল এসে ফিরে গিয়েছেন। গতকাল গাড়ি না পেয়ে আজকে আবার এখানে এসেছেন এবং ফিরতি গাড়ি করে কিন্তু তারা এখানে যাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, তারা আসলে যথেষ্ট চেষ্টা করছেন যে পুলিশ ছাড়াও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা গাড়ি আটকে আসলে এখন আর নিয়মকানুন মানার কোনো সুযোগ নেই। কেননা বিপুল পরিমাণ যে যাত্রী, তাদেরকে আসলে বাড়ি পৌঁছাতে হবে। তারা যদি বলছেন পরিবারের টানে যাচ্ছেন, বাবা মা, ছোট ভাই, বড় ভাই, দাদা দাদি সবার সাথে আসলে ঈদ উদযাপন করতে চান, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে যেটি করছেন যে এইখানে গাড়ি আটকে ভাড়া যেমনই হোক না কেন, কমপক্ষে এখানে যারা অপেক্ষমান রয়েছেন তাদেরকে গাড়িতে উঠিয়ে দিচ্ছেন, দাঁড়িয়ে হলেও যেন গন্তব্যে যেতে পারেন সেই ব্যবস্থাটুকু করে দিচ্ছেন। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য। সড়কপথের আরও খবরাখবর জানবো, গাবতলীতে রয়েছেন সহকর্মী তোহা খান তামিম। গাবতলী বাস টার্মিনালে যে সকাল থেকে অচলায়তন শুরু হয়েছিল, সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। আমরা লক্ষ্য করছি যে প্রতিটি কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় রয়েছে। একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে বলা যায় প্রত্যেকটা কাউন্টারে যাত্রী দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যে গন্তব্য, সেই গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে।
কয়েকটি কাউন্টারে খোঁজ নিয়েছিলাম। গতকালকে যে বাসটি ছেড়ে গিয়েছে ফরিদপুরে, সেটি রাত্রে পৌঁছানোর কথা ছিল। সেই বাসটি ফরিদপুরে আজকে সকালে পৌঁছেছে। এই একই বাস সেটি আবার ঢাকায় ব্যাক করার কথা ছিল গতকাল রাত্রে, এবং সেটি ব্যাক করে আজকে সকাল 8টায় ছাড়ার কথা ছিল সেই বাসটির। কিন্তু সেই যেই শিডিউল, সেই শিডিউলটি তাদেরকে আসলে বাতিল করতে হয়েছে, বাসের সময়টি বাতিল করতে হয়েছে। আসলে সকালে 8টার কয়েকটি বাস ছিল, সেই সকাল 8টার বাসটি বাতিল করতে হয়েছে, যার দরুন যাত্রীরা পরিবার পরিজন নিয়ে ব্যাগেজ নিয়ে তারা আসলে বেশ বিপাকে পড়েছেন এবং ভিন্ন যে পথ বা বিকল্প উপায়ে তারা আসলে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিংবা গাজীপুরে কিংবা পাটুরিয়া দৌলদিয়ার যেই রুটগুলো রয়েছে, সেখানে যে অচলায়তন চলছে সেই অচলায়তনের প্রভাব কিন্তু রাজধানীর ঢাকায় পড়েছে, গাবতলীতে পড়েছে। অর্থাৎ গাবতলী থেকে মানুষ বিভিন্ন রুটের, উত্তরবঙ্গ সহ বিভিন্ন যে রুট রয়েছে, রাজশাহী, রংপুর কিংবা আমি যদি বলি যে খুলনার বিভিন্ন যে রুট রয়েছে, সেখানেও কিন্তু মানুষ যেতে পারছে না। কিছু কিছু বাস এখানে দক্ষিণবঙ্গেও ছাড়ে, অর্থাৎ বরিশালের বিভিন্ন রুটেও কিন্তু ছাড়ে কিছু কিছু বাস, সেই বাসগুলো কিন্তু এখনো আসতে পারেনি। অর্থাৎ প্রতিটি বাস কিন্তু বলা যায় যে আধা ঘন্টা থেকে শুরু করে 5-6 ঘন্টা, কখনো কখনো 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত প্রত্যেকটি বাস কিন্তু দেরিতে ছাড়ছে। অনেক যাত্রী এখানে বাস না পেয়ে অপেক্ষা করছেন, অনেকে বিকল্প উপায়ে তাদের যে গন্তব্য, সে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। মধ্য কথা, আর একদিন পরে অর্থাৎ আজকের দিনের রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এবং এই ঈদুল আজহার আগের দিন আমরা লক্ষ্য করছি যে নিদারুণ কষ্ট বিশেষ করে সড়ক পথে মানুষ কিন্তু পাচ্ছেন, এবং এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি এই পরিস্থিতি। যদিও সকাল থেকে আমরা লক্ষ্য করেছিলাম যে গাবতলী প্রবেশে অর্থাৎ ঢাকা প্রবেশে যেই জ্যাম, অর্থাৎ ঢাকা থেকে বের হওয়ার যেই পথের যে জ্যামটি, সেই জ্যাম আসলে কিছুটা স্বাভাবিক হয়েছে। পুলিশের ট্রাফিক বিভাগ এবং সেনাবাহিনীর টহল টিম এই দুয়ে মিলে সমন্বিতভাবে কাজ করার কারণে অনেকটা স্বাভাবিক অবস্থা এখন কিন্তু বিরাজ করছে। বিশেষ করে আমরা যদি ধানমন্ডি 32 থেকে শুরু করে একেবারে শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল হয়ে গাবতলী পর্যন্ত আমরা লক্ষ্য করি, তাহলে এই পুরো পথটাই কিন্তু স্থবির হয়েছিল, যানজটের নাকাল হয়েছিল। সেটি আসলে অনেকটাই স্বাভাবিক হয়েছে, সেই গাড়িগুলো আসলে এখন আসছে। তো সব মিলিয়ে বলা যায় উত্তরবঙ্গ সহ বিভিন্ন রুটের যে দূরপাল্লার যাত্রীরা রয়েছে, তারা এখন পর্যন্ত আসলে স্বাভাবিক হয়নি। এখন পর্যন্ত তারা তাদের যে গন্তব্যের বাস, সেই বাসের জন্য অপেক্ষা করছেন, এবং কখন এটি স্বাভাবিক হবে সেটি আসলে কোনো নিশ্চয়তা এখানকার পরিবহন সংশ্লিষ্ট এবং কেউই আসলে দিতে পারছে না। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী বাস টার্মিনালে, এর আগে যুক্ত ছিলাম গাজীপুরে। এবার কোরবানির পশুর হাটের খবর। শেষ মুহূর্তে এসে কোরবানির পশুর হাটে দেখা দিয়েছে গরুর সংকট। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শুভ খান এবং রাজশাহীর তাহেরপুরে আছেন মওদুদ রানা। শুরুতেই যাচ্ছি শুভর কাছে। শুভ, গাবতলী পশুর হাটের আসলে শেষ মুহূর্তের যে চিত্র, সেটি কিন্তু বলা চলে যে ছোট এবং মাঝারি আকারের যে পশু, সেগুলোর বেচা বিক্রি অনেকটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শেষ হয়েছে বলা চলে। এখন যেগুলো একটু বড় আকারের যে পশুগুলো আছে, সেগুলোর বেচা বিক্রি চলছে, এবং শেষ মুহূর্তে এসে আমরা দেখছি যে যেহেতু ছোট এবং মাঝারি পশু অনেকটাই সংকট দেখা দিয়েছে, সে কারণে বড় পশুর ক্ষেত্রে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশ দরদাম করে ক্রেতাকে তার পছন্দের পশুটি কিনতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কয়েকজন ক্রেতা বলেছেন যে সকাল যে দামটা ছিল, যে পশুর দাম ছিল 4 লাখ, এখন কিন্তু সেটি 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে। এবং গত কয়েকদিনে যেমন আমরা দেখেছি যে বড় পশুর ক্ষেত্রে শুধু ছবি তোলাকে বা সেলফির দিকে নজর দিলেও, এবার এই আজকের দিনে এসে কিন্তু সেই চিত্র বদলে গিয়েছে। আমরা দেখছি যে বড় যে পশু রয়েছে, সেগুলোর প্রতি মানুষ ক্রেতাদের চাহিদা রয়েছে। সকালের দিকে আমরা দেখেছি যে বেশ 4-5টি পশু বিক্রি হয়েছে, সেগুলো কিন্তু 4 থেকে 4.5 লাখ টাকার মধ্যে যে পশু, সেইগুলো বিক্রি হয়েছে। এবং অন্যান্য যে বড় আকারের 6 লাখ 7 লাখের যে পশুগুলো রয়েছে, এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সেগুলোরও বেশ ক্রেতার চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সকালের দিকে দেখেছি যে গাবতলী যে পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি ট্রাকে করে পশু আসলে দুপুরের দিকে এসে কিন্তু সেই চিত্র আমরা ভিন্ন লক্ষ্য করতে পারছি। বর্তমানে কিন্তু খুব বেশি পশু কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা দেখছি যে খুব বেশি একটা আসছে না। যে হারে আসলে ক্রেতার চাহিদা বাড়ছে, সেই হারে আসলে পশুর সরবরাহ কিন্তু আমাদের চোখে পড়েনি। তো গাবতলী পশুর হাটে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা এখন চলে যাব রাজশাহীতে সহকর্মী মওদুদ রানার কাছে।
নিয়ে হাটে আসছেন এবং এখানে ক্রেতাদের উপস্থিতিও কিন্তু সকাল থেকে বেশ ভালো। আমি রয়েছি রাজশাহীর তাহেরপুর পশুহাটে। এই পশুহাটটি মূলত দুপুরের পর থেকেই জমজমাট হয়, যেহেতু আজকে শেষ হাট সে কারণে কিন্তু সকাল থেকেই গরু আসা শুরু হয়েছে এবং ক্রেতারাও সকাল থেকেই বাজারে আসছেন এবং এখানকার যারা বাজার সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন জুম্মার নামাজের পর থেকে জমজমাট বেচা কেনা শুরু হবে এবং আমরা দেখেছি এরই মধ্যে বেচা কেনা শুরু হয়েছে। যারা ক্রেতারা রয়েছেন তারা ঘুরে ঘুরে গরু দেখছেন, দর কষাকষি করছেন এবং ক্রেতাদের যেটি অভিযোগ যে আজ শেষ হাট সে কারণে এখানে যারা গরু নিয়ে এসছেন তারা 5 থেকে 10,000 টাকা গরু প্রতি বেশি চাইছেন, কিন্তু এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে এবার গোখাদ্যের দাম যেহেতু বেশি সে কারণে তারা এই কোরবানি হাট যখন শুরু হয় অর্থাৎ সপ্তাহখানেক আগে থেকে বিভিন্ন হাটে গরু নিয়ে যাচ্ছেন এবং তারা আগের হাটগুলোতেও যে দাম চেয়েছেন আজকেও সেই দাম চাইছেন। তারা বলছেন যে তারা ন্যূনতম যে তাদের ক্ষতি যেন না হয়, তারা যেন লোকসানের মুখে না পড়েন সে কারণেই তাদের যে পরিচর্যা ব্যয় হয়েছে সেই পরিচর্যা ব্যয় হাতে রেখেই আসলে তারা দাম চাইছেন। তবে তারাও বলছেন যে আজকে শেষ হাট, তারা এই গরুটি বিক্রি করতে চান যেটি পেলে পুষে বড় করেছেন এবং যারা ক্রেতারা রয়েছেন তারা একটু বাজেট বাড়িয়ে হলেও তারা আসলে গরু কিনতে চায়। এখানে 1 লাখ থেকে 1,15,000 টাকার মধ্যে গরু বেশি এবং সেই টাকার গরুই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এবং এখানকার বাজার সংশ্লিষ্টরা বলছে দুপুরের পর থেকে বাজার জমজমাট হবে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই ছিল তাহেরপুর থেকে আমার কাছে শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে, এর আগে ছিলাম ঢাকায়। সৌদি আরবে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিকে হজের তৃতীয় দিনে জামারায় পাথর নিক্ষেপ করছেন হাজিরা। পশু কোরবানি শেষে মাথা মুন্ডন করে ইহরাম খুলবেন তারা। স্থানীয় সময় সকাল 6টায় মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে খুতবা পড়েন মসজিদুল হারামের গ্র্যান্ড মুফতি আব্দুল রহমান আল সুদাইস। মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি পবিত্র ঈদুল আজহা ও কুরবানির তাৎপর্য তুলে ধরেন। এদিকে 10 জিলহজ হজের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় মুজদালিফা থেকে। এদিন সূর্য ওঠার পর জামারাতে কঙ্কর নিক্ষেপের জন্য হাজিরা রওনা হন মিনার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। বড় জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় ফিরে যান হাজিরা। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সেখানে পশু কুরবানি করেন তারা। মাথা মুন্ডন শেষে ইহরামের কাপড় খুলে ফেলেন হাজিরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে খুতবায় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা। সেই সঙ্গে সব দেশে একদিনে ধর্মীয় উৎসব পালনের আহ্বান তাদের। প্রধান 2 ধর্মীয় উৎসব আলাদা দিনে উদযাপন করে আসছেন মুসলমানরা। এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। শুক্রবার রাজধানীর 38টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়। সকাল 7:15টায় আদায় করা হয় প্রথম জামাত। পান্থপথ সহ বিভিন্ন এলাকায় নামাজে অংশ নেন পুরুষ, নারী সহ সব বয়সী ধর্মপ্রাণ মুসল্লি। বিশ্বের সব মুসলিমকে রোজা ও ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপনের আহ্বান জানান তারা। আমরা মূলত সারা বিশ্বের সকল মুসলমানদেরকে আমরা আহ্বান করছি যে আমরা একই দিনে চাঁদ দেখার ভিত্তিতে হিসাব করে আমরা কুরবানি, ঈদ এবং সিয়াম পালন করব। মুসলমান যাবে এক থাকে একদিন উচিত করবে, একদিন কুরবানি করবে। উম্মতে মুহাম্মদ যাবে একদিন। পুরো বিশ্বে যেন শান্তি শৃঙ্খলা এবং মুসলিমরা যেন সারা বিশ্বে ইউনাইটেড হইতে পারে, আমরা সেই দোয়া করছি। এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম, চাঁদপুর ও পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দুনিয়াতে তো চাঁদ তো একটাই, একটা চাঁদ বিশ্বের মালয়েশিয়া এক জায়গায় উঠবো, সৌদি আরব আর একদিন উঠবো, আর এক জায়গায় আরেকদিন, ওইভাবে তো হয় না। বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার ভিত্তিতেই আমরা ঈদ করে থাকি। প্রায় 2 শতাব্দী আগে সুফি সাধক মোখলেসুর রহমান রহমতুল্লাহ আলাই এই রীতির প্রবর্তন করেন। সেই ধারাবাহিকতায় চাঁদ দেখা ও ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে সৌদি আরবকে অনুসরণ করে আসছেন বিভিন্ন মাযহাবের অনুসারীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার জামাত কেন্দ্র করে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে একথা জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।
তিনি জানান, রাজধানীতে এবছর 118টি ঈদগাহ ও 1006টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কাউকে ধারালো অস্ত্র বা ব্যাগ বহন না করার আহ্বান জানান তিনি। এদিকে ঈদগাহ পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিরাপত্তায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অপ্রীতিকর ঘটনা ঘটলে থানায় অভিযোগের আহ্বান জানান তিনি। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সকল বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যেই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায়নি। ময়মনসিংহের তারাকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় দেয়ালে। এতে বাবা ছেলে নিহত ও আহত হয়েছেন অন্তত 12 জন। এই মুহূর্তে তারাকান্দায় আছেন রিপোর্টার ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী তৃষা পরিবহনের একটি বাস তারাকান্দা উপজেলায় আসতে যে তালদিঘি এলাকা রয়েছে তারাকান্দা, সেখানে একটি মসজিদের সঙ্গে সজোরে ধাক্কা দিলে এই মসজিদটি কিন্তু ভেঙে যায় এবং এই ঘটনাস্থলে 2 জন মারা যায় এবং তারা বাবা ছেলে ছিলেন। আমরা যেটি জানতে পেরেছি, পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে সকাল 8টার দিকে কিন্তু তারা এই বাসটি করে এখানে আসছিলেন। তারা মূলত নারায়ণগঞ্জ থেকে তারা এই যে পারভেজ নামে যে ব্যক্তি মারা গেছেন এবং তার ছেলে হাসান মিয়া, তারা সপরিবারে এবং পারভেজের শ্বশুরবাড়ির লোকজন মিলে তারা নানার বাড়িতে হালুয়াঘাটে যাচ্ছিলেন, নানা শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন ঈদ উদযাপনের জন্য সপরিবারে। এবং এখানে আসতেই এই মসজিদটার পাঞ্জাগানা মসজিদটির ঠিক পাশের যে অটো রাইস মিল ছিল, রাইস মিলের একটি অংশ এবং মসজিদের যে অজুখানা সহ মসজিদের একটি অংশ, এখানে বাসটি কিন্তু সজোরে ধাক্কা দেয় এবং সজোরে ধাক্কা দিলে এই যে মসজিদটি রয়েছে, মসজিদটি কিন্তু একটি অংশ ভেঙে গেছে এবং এই বাসের যে সামনের অংশ, তৃষা পরিবহনের বাসটি, সেই বাসের অংশ সামনে দুমড়ে মুচড়ে গিয়ে এখানে বেশ কয়েকজন আহত হয় এবং 2 জনকে ঘটনাস্থলে, পারভেজ এবং হাসান মিয়া তাদের বাবা ছেলে 2 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এবং এই আহত কিন্তু আরও 10 থেকে 12 জন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং যে পুলিশ জানিয়েছেন যে এদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং যিনি মারা গেছেন পারভেজ, তার স্ত্রী রয়েছেন এবং শ্বশুরবাড়ির স্বজনরা রয়েছেন। তো এই ঘটনায় মরদেহ থানায় রয়েছে এবং যে হালুয়াঘাট থেকে আত্মীয় স্বজন তারা খবর দেওয়া হয়েছে, তারা কিন্তু হালুয়াঘাট থানায় আসছেন। তো এই ছিল এখনকার পর্যন্ত আমার কাছে, এই ছিল সবশেষ খবরাখবর এই দুর্ঘটনার। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। ঈদের ছুটি মানেই পর্যটকে মুখর রাঙামাটি। ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে জেলার অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্ট শতভাগ বুক হয়ে গেছে। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। চোখ জোড়ানো এমন দৃশ্যের দেখা মিলবে রাত পাহাড়ের শহর রাঙামাটির বাঁকে বাঁকে। এবারের ঈদের লম্বা ছুটিতে ঝুলন্ত সেতু, নয়নাভিরাম আসাম বস্তি সড়ক, সুবলং ঝর্ণা, মেঘের রাজ্য সাজেক হাত বাড়িয়ে ডাকছে পর্যটকদের। হ্রদের বুকে গড়ে ওঠা রিসোর্টগুলোকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। জেলার হোটেল, রিসোর্ট, হাউসবোটগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। আগত অতিথিদের বরণের অপেক্ষায় ব্যবসায়ীরা। পর্যটকদের বরণের জন্য আমরা অপেক্ষা করে আছি। গতানুগতিক ডিজাইনের চেয়ে একটু ব্যতিক্রম ডিজাইন রাখার চেষ্টা করতেছি এবার, যাতে সবাই আকৃষ্ট হয়। আশা করি এবার অনেকটা ব্যবসাটা ভালো হবে আর কি। আমাদের পর্যটকের নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশের কর্মকর্তা। কাপ্তাই হ্রদ থেকে শুরু করে যে পাহাড়ি এলাকা আছে সেখানে টুরিস্টরা স্বচ্ছন্দে ভ্রমণ করে আবার নিরাপদে ফিরে যেতে পারবে, সেইভাবে আমরা প্রস্তুত হয়ে রয়েছি। এবার ঈদের ছুটিতে রাঙামাটিতে প্রায় 1 লাখ পর্যটক আগমনের আশা পর্যটন সংশ্লিষ্টদের।
সময় সংবাদ, রাঙামাটি। নাটকীয় মোড় নিল ট্রাম্প ইলন মাস্ক সম্পর্ক। কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা করায় লেগেছে দ্বন্দ্ব। গত মঙ্গলবার বিলটিকে জঘন্য উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান। মাস্কের মতে এই বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। এরই জেরে ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাস্ককে বাতিলগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প। এর পরপরই মার্কিন বাজারে প্রায় 14% কমেছে টেসলার শেয়ারের মূল্য। অপরদিকে চুপ থাকেননি মাস্কও। তিনি ছাড়া ট্রাম্প নির্বাচনে জয়ী হতে পারতেন না বলে মন্তব্য করে অভিশংসনেরও দাবি তুলেছেন। অবশেষে সামনে এলো 2023 ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট। নাসুমকে হাথুরুর চরকাণ্ড এবং সাকিব তামিম দ্বন্দ্বসহ বেশ কিছু আলোচিত বিষয় উঠে এসেছে এই রিপোর্টে। কমিটির কাছে সাক্ষাৎকারে ক্রিকেটার নাসুম আহমেদকে কোচ চান্ডিকা হাথুরে সিংয়ের লাঞ্ছিত করার বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন এক কোচিং স্টাফ। এই সেই 2023 ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট, যা নিয়ে এত লুকোচুরি। দিন মাস বছর পেরোলেও অজানা কারণে এতদিন প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। অবশেষে সময় সংবাদের হাতে এলো তা। ভারতে 50 ওভার ওয়ার্ল্ড কাপে চরম ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্পেশাল কমিটি গঠন করেছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। 3 সদস্যের কমিটিতে ছিলেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। অনুসন্ধানে নেমে ওই বছর 3 ডিসেম্বর থেকে 2024 জানুয়ারির মধ্যে 8 ক্রিকেটার, 2 নির্বাচক, 1জন বোর্ড পরিচালক এবং কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের 5 জনের সাক্ষাৎকার নেয় কমিটি। সেখানে আলোচিত অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান তারা, যার মধ্যে ছিল নাসুম আহমেদকে চান্ডিকা হাথুরু সিংহের আলোচিত চড়কাণ্ড। রিপোর্টে উল্লেখ রয়েছে, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন হাথুরু নাসুম কাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি এবং নাসুমের ঘাড়ে হাথুরুর আঘাত করার বিষয়টি নিশ্চিত করেন তিনি। আরও বলা হয়, সাবস্টিটিউট হিসেবে থাকা নাসুমকে ক্রিজে থাকা ব্যাটসম্যানের কিছু একটা দ্রুত দিয়ে আসতে বলেছিলেন হাথুরু। সেখানে কালক্ষেপণ করায় রেগে গিয়ে তার জার্সির কলার ধরে টান দেন লঙ্কান কোচ। কাহিনী শেষ হয়নি এখানে। এরপর এই ঘটনা ফাঁস হয় গণমাধ্যমে। ওই দলের অধিনায়ক সাকিব আল হাসান কমিটির কাছে সাক্ষাৎকারে দাবি করেন, নাসুমকে ফোন করে ঘটনা ফাঁসে প্ররোচনা দিয়েছিলেন নানা নাটকের মধ্য দিয়ে ক্যাপ্টেন্সি হারানো তামিম ইকবাল ও সে সময়ের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিব এই দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ না থাকায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তার এই বক্তব্যকে আমলে নেয়নি। মূলত বিশ্বকাপের আগ মুহূর্তে হুট করে সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তামিমের অবসর, আবার অবসর ভেঙে ফিরে আসা, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়া, বিশ্বকাপ দলে না থাকা আর এসব ঘটনার পর সাকিবের বিশ্বকাপে নেতৃত্ব পাওয়া, সবকিছু নিয়ে ভীষণ অস্থির সময় কেটেছে দেশের ক্রিকেটে। তবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে তামিম পরে বলেছেন যে সাকিবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নাকি বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন তিনি। 2 সিনিয়রের সম্পর্কে ফাটল ব্যাপক ক্ষতি করেছিল দেশের ক্রিকেটকে। কোচ ও ক্রিকেটার কিংবা কোচদের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনে ব্যর্থতার 16 কলা পূর্ণ হয়েছিল 23 বিশ্বকাপে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদযাত্রার শেষ দিনে পথে পথে দুর্ভোগ। চন্দ্রা নবীনগর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট, পাটুরিয়ায় গাড়ির সারি, গাদাগাদিতে ট্রেনের স্বস্তি উধাও, লঞ্চেও ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি ক্রেতার। কোরবানির আগের দিন রাজধানীতে গরুর সংকট, চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী। এবং ঈদের জামাত ঘিরে নিরাপত্তা জোরদার, কোনো ঝুঁকি নেই জানালেন ডিএমপি কমিশনার। ধারালো বস্তু বহন না করার অনুরোধ, অপ্রীতিকর কিছু হলে থানায় অভিযোগের আহ্বান উপদেষ্টার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।